আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য। এই উচ্চ মাধ্যমিকে যারা দিবে তারা অনেকে কনফিউশন হয়তো বোধ করছে যে এই রচনা কি পড়বো, এই রচনা নিয়ে একটা মাতামাতি শুরু হয়। আসলে এখানে মাধ্যমিকে তোমরা যা রচনা পড়েছো বা মুখস্থ করে এসেছো, সেটাই তোমাকে অর্ধেকটা পার করে দেবে এই উচ্চ মাধ্যমিকের রচনায়। কিন্তু এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি যে এখানে কিন্তু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রচনাগুলোকে। আমরা এই রচনাগুলোকে তিনটে ধাপে ভাগ করব। একটা হচ্ছে মনে করো মানস মানচিত্র, একটা হচ্ছে জীবনীমূলক, আর একটা হচ্ছে তোমার যুক্তি বা বিতর্কমূলক ভাবে ভাগ করেছি আমি। মানস মানচিত্র, এটা যদি আমি প্রথমে ধরি, মানস মানচিত্র মানে বুঝতে পারছো, সেখানে একটা ব্যক্তি বা একটা কোনো হেডিং দেওয়া থাকবে এবং তার অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, সেগুলোকে তোমায় ডিসক্রাইব করতে হবে। আসলে এই মানস মানচিত্রের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আসার খুব আসতে পারে আর কি, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য। আমি 1 নম্বরে মানস মানচিত্রের প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি রেখেছি খেলাধুলা, খেলাধুলা ও ছাত্র সমাজ। তারপরে তুমি এখানে নিতে পারো বাংলার উৎসবকে নিতে পারো, বাংলার ঋতু বৈচিত্র্যকে নিতে পারো, বিজ্ঞান এবং কুসংস্কারকে তুমি নিতে পারো সঙ্গে, ছাত্রছাত্রী ও খেলাধুলা, বিশ্ব উষ্ণায়ন, তারপর হচ্ছে বিজ্ঞানের উপর ভিত্তি করে। এক কথায় বিজ্ঞান এবং পরিবেশ এই দুটো জিনিসকে খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এই দুটোর উপরে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রবন্ধ রচনা কিন্তু এসেই যাবে। তো আমি কি বললাম, আমি বললাম যে উচ্চ মাধ্যমিক যে প্রবন্ধ রচনা এটা প্রায় তিনটে ক্যাটাগরিতে থাকবে। একটা হচ্ছে মানস মানচিত্র। তো মানস মানচিত্রের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আমি বললাম, খেলাধুলা ও ছাত্র সমাজ, বাংলার উৎসব, ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান, বিশ্ব উষ্ণায়ন, বিজ্ঞান ও কুসংস্কার, এগুলো মোটামুটি পড়লেই মোটামুটি চলে আসবে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জীবনীমূলক প্রবন্ধ রচনা। জীবনীমূলক রচনার ক্ষেত্রে আমি বলতে চাই যে একজনের জীবনে যদি আমরা ভালো করে পড়ি, সবারই জীবনে সমান নয়, কিন্তু অনেকের জীবনী এক এক রকম, মানে এক রকমেরই প্রায় সমান, মানে একই রকম নয় কিন্তু অনেকটা একই রকম। আমি জিনিসটা যেটা বোঝাতে চাইছি, মানে একটা মানুষের জীবন জন্ম হয়, শিক্ষা লাভ করে, তারপর হচ্ছে তোমার কলেজ লাইফ, কলেজ জীবন যাপন করে, তারপর তার কর্মসূত্রে কোথাও যায় বা কর্ম জীবন, তারপর তার পৌর জীবন, এইভাবে তার জীবনটা শেষ হয়। তার মানে ফরম্যাটটা তোমাকে মাথায় রাখতে হবে, মানে প্রত্যেকটা জীবনের ফরম্যাট। আমরা যদি জীবনের ফরম্যাটগুলো ভালো করে একটু লক্ষ্য করি, তাহলে হয়তো আমাদের জীবনীমূলক যে রচনা বা প্রবন্ধগুলো রয়েছে সেগুলো আমরা খুব সুন্দর করে লিখতে পারবো। এবারের গুরুত্বপূর্ণ, এবার জীবনী উচ্চ মাধ্যমিকে আমি তোমাদের গেস করে বলতে পারি যে এবারের উচ্চ মাধ্যমিকে যে জীবনীগুলো, এই জীবনীগুলোর মধ্যে তিনজনের জীবনী খুব গুরুত্বপূর্ণ। যেটাকে 1 নম্বরে তুমি বলতে পারো সলিল চৌধুরী, কারণ এদের শতবর্ষ পূর্ণ হচ্ছে এবারে, তাই জন্য এই সলিল চৌধুরীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে আমরা 2 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ রেখেছি সেটা হচ্ছে তপন সিংহ। এই তপন সিংহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আরও গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো সেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো এই যে জীবনীগুলো আমি বললাম, এদের জীবনীগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়াও আসলে জীবনী যখন আমি বলতে যাই তখনই আমিও নিজেই দিশেহারা হয়ে যাই, কারণ কার জীবনীকে আমি বলবো যে এটা গুরুত্বপূর্ণ নয়। এক কথায় আমাদের যা মনীষীরা এসেছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলো আর যে কোনো ক্ষেত্রে বলো, এই শিল্প সাহিত্যের ক্ষেত্রে যারা যারা ব্যক্তিরা, বিজ্ঞানের ক্ষেত্রে যারা এসেছেন, সবাই আমাদের কাছে এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। তাই জন্য সবারই জীবন গুরুত্বপূর্ণ, কাউকে কম বা ছোট না। কিন্তু ট্রোল অনুযায়ী বা টেস্ট পরীক্ষার বিভিন্ন পরীক্ষার স্কুলের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সলিল চৌধুরী এবং তপন সিংহ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা দেখব বেগম রোকেয়া। বেগম রোকেয়াকেও কিন্তু আমরা এবার একটু জেনে রাখবো, মুখস্থ না করলেও আমরা একটু এগুলোকে জেনে রাখবো। যেরকম বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, তারপর হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, এগুলোকে আমাদেরকে একটু বুঝতে হবে, এগুলো আমরা একটু পড়ে রাখবো। এটা হচ্ছে এগুলো এগুলো মুখস্থ করার ওরকম দরকার নেই, আমাদের ফরম্যাটগুলো জানতে হবে। এক কথায় একটা জীবনীকে আমি কিভাবে লিখবো, এই ফরম্যাটগুলো, এই ফরম্যাট নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই দিব তোমাদের আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে।
যে আসলে একটা জীবনের ফরম্যাট কেমন হয়। তোমরা বইয়ে যদি দেখো তাহলে পাবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে জীবনী, আমরা যখন জীবনী লিখব তখন কিন্তু একদম কনসেপ্টটাকে আমাকে এক কথায় জীবনী লেখার যে একটা, যাদের লেখার গতি যাদের যত বেশি থাকবে এবং লেখার প্রতি যাদের ভালোবাসে, যা কেউ আছে না যে খুব লিখতেই ভালোবাসে, এরকম ছাত্রছাত্রীদের জন্য কিন্তু প্রবন্ধ রচনাগুলো কিন্তু খুব ভালো তাদের পক্ষে। অন্যদিকে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আরও এক ক্যাটাগরি, অন্য ক্যাটাগরির একটা আমরা রচনা পাবো বা তোমরা পাবে, সেটা হচ্ছে যে বিতর্কমূলক রচনা। এই বিতর্কমূলক রচনা, এই বিতর্কমূলক রচনার মধ্যে মনে করো যে মূল্যবৃদ্ধি, এই যে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, এটাকে একটা ট্যাগলাইন যদি মনে করো, তাহলে এটার পক্ষে এবং বিপক্ষে একটা তোমাকে রচনা লিখতে হতে পারে। 2 নম্বরে যেটা মনে করো যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটার কেউ বিপক্ষে এবং পক্ষে তোমার মন্তব্য তোমাকে লিখতে হতে পারে। তারপর মনে করো যে ইংরেজি ভাষায় প্রধান ভাষা বা ইংরেজি ভাষায় এখন মুখ্য ভাষা হিসেবে বিবেচিত হয়েছে, এটার পক্ষে এবং বিপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। তো এই যে বিতর্কের বিষয়, এই বিতর্কের বিষয়ের প্রবন্ধ রচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা যদি তুমি একটু মনোযোগ দাও বা একটু ভাবো তাহলে তুমি কিন্তু অবশ্যই দেখবে, কারণ তোমার তো একটা নিজস্ব মতামত আছে, হয় পক্ষে মতামত যাবে না হয় বিপক্ষে যাবে, তো এখানে তোমাকে অবশ্যই মতামতটা দিতে হবে, এরকম একটা রচনা রয়েছে। তারপর এখানে চলভাস ছাড়া চলমান জীবন অচল, চলভাস ছাড়া চলমান জীবন অচল। আসলে আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি এবং আমরা বিজ্ঞানের উন্নতির এত চরম শিখরে উপরে উঠে গেছি যে আমরা বিজ্ঞান ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। এই যে আমি যে এই ভিডিওটা করছি, এটাও কিন্তু একটা বিজ্ঞানের উন্নতির একটা ধাপ বা এমন একটা বড় ধাপ। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমার বার্তাটা আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি। তার মানে কি, এই যে মানে চলভাস ছাড়া চলমান জীবন অচল, আমরা অচল হয়ে পড়বো, মানুষ জীবন অচল, এটা কতটা যুক্তি সঙ্গত এবং কতটা অযুক্তি সঙ্গত, এটার বিতর্কে তোমাকে যুক্তি দেখাতে হবে। তারপর জীবিকার আদর্শ স্থান হচ্ছে বিদেশ, জীবিকার আসল স্থান হচ্ছে বিদেশ, এটা কতটা যুক্তি সঙ্গত সেটা আমরা লিখব। এবং পাস ফেল তুলে দেওয়া উচিত না উচিত নয়, এটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবার তর্কের বিষয়ে। তো সব মিলিয়ে মোটামুটি বা পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটা 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 তোমরা মাথায় রাখতে পারো, পরীক্ষার প্রাপ্ত নম্বর, পরীক্ষার প্রাপ্ত নম্বর একমাত্র সাফল্যের চাবিকাঠি। মানে আমি 90% পেয়েছি, তুমি 70% পেয়েছো, আমি 90% পেয়েছি, মানে আমি সার্থক হলাম বা আমি লাভবান হলাম। এই যে এইটা কতটা যুক্তিসঙ্গত। থার্ড বেঞ্চের ছাত্রছাত্রীরাও ভালো কিছু জীবনে করতে পারে এবং ফার্স্ট বেঞ্চের ছাত্রছাত্রীরাও পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তো এটা নয়, মানে এই যে যুক্তি, এক একজনের একই রকম মতামত, তোমার মতামত কি, তবে কি মেধার কি মূল্য নেই? অবশ্যই আছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে আমি আলোচনা করলাম, তাহলে কি উচ্চ মাধ্যমিকের রচনাটাও থাকবে হচ্ছে তোমার 3টে ক্যাটাগরিতে আমি এখানে ভাগ করেছি। একটা হচ্ছে মানুষ মানচিত্র, যেখানে তোমার একটা ট্যাগলাইন দেওয়া থাকবে এবং সেটার তোমার অনেকগুলো অপশানও দেওয়া থাকবে, সেই অপশানগুলোকে তোমার ডিসক্রাইব করে লিখতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জীবনী, জীবনীমূলকটা খুব গুরুত্বপূর্ণ। এই জীবনীমূলক রচনা যখন তুমি লিখবে তখন তোমাকে ফরম্যাটটা মাথায় রাখতে হবে, এই ফরম্যাটটা বুঝতে হবে যে একটা জীবনী লিখতে গেলে আমাকে কি পদ্ধতিতে আমি লিখবো, এটা একটা দিক। আর একটা দিক যেটাকে রাখতে হবে বিতর্ক, বিতর্কমূলক যে রচনা, বিতর্কমূলক যে রচনা, সেই রচনাটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিতর্কমূলক প্রশ্নগুলোও কিন্তু অনেক, যেরকম আমি ট্যাগলাইন কয়েকটা বললাম, আমি প্রবন্ধ রচনা সম্পর্কে আমি বললাম যেরকম হচ্ছে পাস ফেল তুলে দেওয়া ঠিক কিনা, তারপর হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি হচ্ছে প্রাপ্ত নম্বর, তারপর মানুষের বসবাসের আবাসস্থল হচ্ছে বিদেশ একমাত্র সম্বল, তারপর মূল্যবৃদ্ধি, এতটা মূল্য বৃদ্ধি হচ্ছে, এটার পক্ষে এবং বিপক্ষে তোমাকে যুক্তি দিতে পারে বা তারপর মনে করো যে তোমার এখানে আমি বলেছি মূল্য বৃদ্ধি। তো এই এই যে ব্যাপারটা, এই যে আমি আলোচনাটা করলাম এই ভিডিওর মাধ্যমে, যে প্রবন্ধ রচনাগুলো সম্পর্কে আমি বললাম, আমি আশা করছি তোমরা যদি এই রচনাগুলোকে ভালো করে একটু রপ্ত করার চেষ্টা করো, মুখস্থ আমি বলবো না, একদম মুখস্থ করবে না, এগুলো বুঝে পড়বে এবং এগুলোকে বারবার প্র্যাকটিস করবে এবং নিজে খাতায় লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তুমি পরীক্ষার সময় তোমার আর এগুলোর অসুবিধা হচ্ছে না। তো এই যে আমি যেগুলো বললাম, আজকের আলোচনা এটুকুই ছিল। আমি আবারও
তোমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে বলছি যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং যেগুলো আমি বললাম সেগুলোকে রপ্ত করার চেষ্টা করো এবং অবশ্যই তোমাদের তোমরা কমন পাবে। এবং সেই ব্যাপার থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আম, তাছাড়াও স্কুলে, হ্যাঁ যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্কুলে তোমাদের স্যাররা যেটা করাচ্ছেন, তারা তাদের এই স্যার আমার এগুলো আমি যেগুলো বললাম এগুলো বাদ দিয়েও যদি স্যার কোনোগুলো করায় সেগুলোও তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষার যে কোশ্চেন সেট সেটা তো তোমাদের স্কুলের টিচাররাই তৈরি করবেন, তাই জন্য সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি তোমরা প্রতিনিয়ত স্কুল যাবে এবং স্কুলের স্যাররা যেগুলো করাচ্ছে সেগুলো তোমরা খুব ভালো করে করার চেষ্টা করবে। এই বলে আজকে তোমাদের কাছে আম, আজকে এই পর্যন্ত থাকবে এবং তোমাদের কাছে আমি আরও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমি চাইবো। এই ভিডিওটি যদি অবশ্যই ভালো থাকে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। নমস্কার।